হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে অর্থাৎ এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের একটি 15 মার্কসের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সিসি 4 পেপার থেকে। প্রশ্নটা হচ্ছে, কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা আলোচনা করো বা কৌটিল্যের বিদেশ নীতি আলোচনা করো। অ্যান্সারটা ভালো করে তোমরা বুঝে নাও। কি বলা হচ্ছে দেখো, কূটনীতিবিদ কৌটিল্য আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কূটনীতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তার মতে বিভিন্ন রাজ্যের মধ্যে সম্পর্ক স্থাপন ও সংরক্ষণের হাতিয়ার বা মাধ্যম হলো কূটনীতি। কূটনীতিকে কাজে লাগিয়ে কোনো রাজ্যের রাজা তার নিজের রাজ্যের সম্প্রসারণ, সুরক্ষা ও শক্তি বৃদ্ধি করতে পারে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের রাজ্যের ক্ষমতা বৃদ্ধি করতে পারে। এই কারণেই রাজ্য শাসন তথা রাষ্ট্রীয় প্রশাসনের ক্ষেত্রে কূটনীতি একটি বিশেষ কার্যকারী মাধ্যম বা হাতিয়ার। তারপরে বলা হচ্ছে কি, কূটনীতির কৌশল। সেখানে কি বলা হচ্ছে দেখো, কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে কূটনীতি প্রয়োগের 4টি প্রধান কৌশল এবং 3টি উপকৌশলের কথা উল্লেখ করেছেন। এগুলো কি? এগুলো প্রধান কৌশল যেগুলো আছে দেখো, প্রধান কৌশলের মধ্যে 1 নম্বর হচ্ছে সাম। কৌটিল্য মনে করেন সাম বা বন্ধুত্বপূর্ণ ব্যবহারের মধ্যে দিয়ে রাজা কূটনীতিকে প্রয়োগ করবেন। এদিক থেকে সামের মূল বক্তব্য হলো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভদ্র ব্যবহার, বিশ্বাসযোগ্যতা ইত্যাদি। কৌটিল্য মনে করেন কোনো বিজয়ী রাজা তার ভদ্র ও নম্র ব্যবহারের মধ্য দিয়ে বিজিত রাজাকে নিজের অনুকূলে আনার চেষ্টা করবে। শুধু তাই নয়, বিজিত রাজ্যের আনুগত্য লাভের জন্য তিনি তার রাজ্যের এলাকা বা অরণ্য, পথঘাট, জীবজন্তু ইত্যাদির সুরক্ষার ব্যবস্থা করবে। প্রকৃতপক্ষে কৌটিল্য মনে করেন বিজয়ী রাজার কাছ থেকে বিজিত রাজা ভদ্র, নম্র, বন্ধুত্বপূর্ণ ও যুক্তিনিষ্ঠ আচরণ লাভ করলে তবেই বিজিত রাজা বিজয়ী রাজাকে বন্ধুত্ব আনুগত্য দেখিয়ে থাকেন। এই সাম পদ্ধতির মাধ্যমে রাজায় রাজায় সহজ সম্পর্ক গড়ে ওঠে। তারপরে কি বলা হচ্ছে দেখো, দান। দান পদ্ধতি মানে কি, এটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের একটু বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তার নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এবার দান, এই পয়েন্টটা বুঝে নাও। কৌটিল্য মনে করেন দান করার পদ্ধতির মধ্যে দিয়ে বিভিন্ন রাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এদিক থেকে কৌটিল্য কন্যাদান, ভূমিদান, দ্রব্যদান, অভয়দান প্রভৃতিকে বিজয়ী রাজার কূটনৈতিক কর্তব্য বলে মনে করেন। এই কারণে প্রাচীন ও মধ্যযুগে বিভিন্ন রাজ্যের রাজ পরিবারের মধ্যে কন্যাদান বা রাজ্যখণ্ড দান ইত্যাদির প্রচলন ছিল। এই দান বিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক সুদৃঢ় হতে পারে বলে কৌটিল্য মনে করেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, ভেদ। কৌটিল্য মনে করেন ভেদ নীতি প্রয়োগ করে সার্থকভাবে কূটনীতিকে পরিচালনা করা যায়। ভেদ নীতির অর্থ হলো শত্রু রাজার মধ্যে বিরোধ বা বিরোধ গড়ে তোলা। এদিক থেকে শত্রু রাজার আত্মীয় স্বজন, সামন্তবর্গ ও কর্মচারীদের নানা রকম দান সামগ্রী দিয়ে তাদের শত্রু রাজার বিরুদ্ধে উত্তেজিত করে তোলা বিজয়ী রাজা অর্থাৎ বিজয়ীসু কূটনৈতিক লক্ষ্য বলে কৌটিল্য মনে করেন। মূলত শত্রু রাজার জনগণের মধ্যে বিরোধ সৃষ্টি করা গেলে সহজে শত্রু রাজাকে বশীভূত করা যায়। তারপরে কি বলা হচ্ছে দেখো, দণ্ড। কৌটিল্য মনে করেন দণ্ড বা সামরিক শক্তি কূটনীতিকে প্রয়োগ করার কার্যকারী হাতিয়ার। সাম, দান, ভেদ এই 3 প্রকার কৌশল ব্যর্থ হলে বিজিগীষু তখন সর্বশেষ হাতিয়ার হিসাবে দণ্ড কৌশল প্রয়োগ করেন। সাধারণভাবে দণ্ড হলো বিজিগীষু রাজা কর্তৃক অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক চাপ আরোপ। অবশ্য দণ্ড বলতে সামরিক শক্তির চাপকে বোঝালেও কৌটিল্য কিন্তু দণ্ড বলতে সর্বদা যুদ্ধকেই চিহ্নিত করেননি। এবার হচ্ছে উপকৌশল সমূহ। সেখানে কি বলা হয়েছে দেখো, উপকৌশলের মধ্যে প্রথম হচ্ছে উপেক্ষা। কৌটিল্য মনে করেন উপেক্ষার মাধ্যমে রাজা নিজেকে বিরোধ থেকে সরিয়ে রাখবেন। দুটি রাজার মধ্যে বিরোধ দেখা দিলে তৃতীয় রাজা যদি সেই বিরোধ থেকে নিরপেক্ষ থাকেন, তাহলে নিরপেক্ষ রাজা দুই রাজার কাছ থেকে নিরাপত্তা ও সুরক্ষা লাভ করবেন। আজকের দিনে নিরপেক্ষ রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ মর্যাদা পেয়ে থাকেন। কৌটিল্যর মতে উপেক্ষা হলো উদাসীন মনোভাবের অংশবিশেষ। তারপরে কি আছে দেখো, তারপরে হচ্ছে মায়া। মায়া বলতে মূলত প্রতারণা ও
চাতুরীকে বোঝায়। তাই এটি নিকৃষ্ট কূটনৈতিক দিকচিহ্ন মাত্র। কৌটিল্য মনে করেন এটি দণ্ড নামক কৌশলটির অংশবিশেষ। এবার আছে ইন্দ্রজাল। কৌটিল্য মনে করেন ইন্দ্রজাল বা জাদুবিদ্যা কূটনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এটি তার ভেদ কৌশলটির অংশবিশেষ। এবার হচ্ছে উপসংহার। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কূটনীতিকে প্রয়োগের জন্য 4টি প্রধান কৌশল, 3টি উপকৌশলের কথা বলেছেন। তার মতে এই কৌশলগুলি অনুসরণ করার মধ্যে দিয়ে কোনো রাজ্যের রাজা কূটনীতিকে সার্থকভাবে প্রয়োগ করতে পারেন এবং তখনই অন্তরাজ্যের মধ্যে যথার্থভাবে কূটনীতিক সম্পর্ক বজায় রাখা সম্ভব বলে কূটনীতি মনে করে, মানে কৌটিল্য মনে করেন। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 মার্কসের প্রশ্নের উত্তর। এই প্রশ্নটা খুব ভালো করে তৈরি করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়েই তোমাদের ক্লাসগুলোয় আমি আলোচনা করছি।